নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। মাঠে মারা গেল সিপিএমের 24শে জুলাইয়ের যে কলকাতায় আন্দোলন, সেই আন্দোলনটা গত শুক্রবার 24শে জুলাই ছিল। তো না প্ল্যানিংয়ে সিপিএমের ভুল ছিল না। দেখুন না, ককরোচ পার্টি যন্তর মন্তরে আন্দোলন শুরু করেছিল 6 জুন তারিখে, তারপরে 1.5 মাসের বেশি হয়ে গেছে। শুরুতে কেউ সিরিয়াসলি নেয়নি, ককরোচদের ঠাট্টা করেছে। আমার এক ঘোরতর সিপিএম বন্ধু, তিনি আবার এলাকার নেতাও, সেই শুরুর দিকে বলেছিল পলিটিক্স বাচ্চোं का খেল নেই হ্যায়, পার্টির নাম ককরোচ, আর কি পেয়েছে। তারপর 22 দিনের মাথায় সোনম ওয়াংচুক যখন যুক্ত হলেন, তখন অনেকের সঙ্গে আমার সেই বন্ধুটির মধ্যে কিঞ্চিত ভাবনার পরিবর্তন দেখা গেল। ককরোচদের আন্দোলনকে একটু সিরিয়াস মনে হলো তারও। তবে তখনও ককরোচদের সমর্থনে মুখ খোলেনি কিন্তু কমিউনিস্টরা, এবং পশ্চিমবঙ্গের কমিউনিস্ট মানে সিপিএম, তারও তো একদমই বলেনি কিছু। তারা অপেক্ষা করছিল সোনম মরবে কি মরবে না। মরলে একটা ফেমাস মানে বিখ্যাত শহীদ পাওয়া যাবে। এই বাজারে ফেমাসরা তো মানে যারা বিখ্যাত লোকরা তো শহীদ হন না, শহীদ হন সাধারণ মানুষ। আর তারা বিখ্যাত লোকরা কি করেন, তারা শহীদ খুঁজে বেড়ান যাতে আন্দোলন করা যায় ডেড বডি নিয়ে। কিন্তু এখানে যদি খোদ সোনম ওয়াংচুক মারা যেতেন, তবে আন্দোলন একেবারে জমে ক্ষীর হয়ে যেত। এই ধান্দায় সব বিরোধী রাজনৈতিক দলের মতো সিপিএমও মরিয়া হয়ে অপেক্ষা করছিল। দেখুন না, কংগ্রেস কেউ কোনো কথা বলেনি, শুধু প্রথম দিকে একটু বলছিল, সেটা আম আদমি পার্টি। সেটাও আবার ওই কি যেন অভিজিৎ দীপকে, তিনি তো আবার আম আদমি পার্টির নিজেদের লোক ছিল, তো তার জন্যই কিছু কথাবার্তা বলেছে। খেয়াল করে দেখবেন, এই যে সোনম ওয়াংচুকের দেহত্যাগের আশাটা এতটাই তীব্র ছিল বিরোধীদের, যে সরকারের কাছে সোনমকে বাঁচাবার কোনো আবেদন করেনি। এমনকি খোদ সোনমের কাছেও যে আপনি নিজে বাঁচুন, তার বাঁচার আপিল পর্যন্ত কেউ করেননি। সবার ভয় ছিল যদি অনশনটা উঠে যায় তাহলে মুশকিল। সুতরাং 26 দিন অনশন চলল সোনমের। তার সমর্থনে কলকাতায় সিপিএম মিছিল করার সময় পেল না। 23শে জুলাই রাতে মানে 22শে জুলাই থেকে কথাবার্তা চলছিল সোনমের সঙ্গে জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং, দুই মন্ত্রীর কেন্দ্রের। আর 23শে জুলাই রাতে তাদের মধ্যে সমঝোতা হলো, এবং সেই রাতের শেষ দিকে সরকারের মানে জেপি নাড্ডার হাত থেকে স্যুপের কাপ নিয়ে স্যুপ খেয়ে অনশন ভাঙলেন সোনম। এই হচ্ছে ব্যাপার। কিন্তু এই অনশনটা ভাঙতে একেবারে বিপদ বুঝলো সিপিএম। প্ল্যান চৌপাট হয়ে যাচ্ছে দেখে ঠিক সেদিনই তারা ওই অভিজিৎ দীপকে এবং ওই ককরোচ পার্টিকে তারা তাদের সাথে যোগাযোগ করলো এবং বলল আন্দোলন শুরু করে দাও, এবং তারপরে তারা আন্দোলন শুরু করলো। তার পরের দিন সরকার তাদের সাথে বৈঠক করে আবার অভিজিৎ দীপকেদের সাথেও একটা সমঝোতায় এলো। তো একদিন মানে যেদিন চৌপাট হয়ে যাচ্ছে দেখে সেই দিনই সিপিএম কলকাতায় প্রতিবাদ মিছিল ডাকলো, ওই 24 তারিখে, 24শে জুলাই। একদিন পরে নয়, একদিন আগে নয়। কেন একদিন পরে নয় কিংবা একদিন আগে নয়? কারণ সপ্তাহের সব দিন তো আর শুক্রবার হয় না। আর শুক্রবার না হলে মানে জুম্মাবার না হলে সিপিএমের মিছিলে লোক আসবে কি করে? ধর্মনিরপেক্ষ, তাছাড়া ধর্মনিরপেক্ষ কমিউনিস্টদের সবচেয়ে প্রিয় ধর্ম পালনের দিন হচ্ছে জুম্মাবার, এবং জুম্মাবারের যারা নমাজে যান তাদের দিকেই হচ্ছে এখন সিপিএমের মেন টার্গেট। যে টার্গেটটা এতদিন মমতা ব্যানার্জির ছিল, এখন নেই। 4 মে ভোটের ফল বেরোবার পর সিপিএম দেখলো তাদের খাতায় মাত্র একটা আসন। তারা কিন্তু ভোটের আগে তারা মন্ত্রিসভা পর্যন্ত তৈরি করতে যাচ্ছিল। তবে একটা আসন পেয়ে তারা দুঃখ পেল, কিন্তু আনন্দ পেল তৃণমূল হেরেছে বলে। কেন আনন্দ? তৃণমূল হেরেছে আর বিজেপি ক্ষমতায় এসছে, সেই আনন্দ না। আনন্দটা এই জন্যেই যে মুসলিম ভোট তৃণমূলের কাছ থেকে এইবার সরবে।
কারণ মুসলিমরা সাধারণত সরকারে যারা থাকে তাদের পছন্দ করে, যদিও বিজেপির ক্ষেত্রে কিন্তু আলাদা ব্যাপারটা। আর আরও আনন্দ হলো সিপিএমের যখন তৃণমূল ভাঙতে থাকলো, মানে মমতা এখন তার আগের ছায়ার থেকেও ছায়া হয়ে গেছে। মানে দুপুরবেলা রোদ্দুরে সূর্য যখন মাথার উপর থাকে তখন মানুষের ছায়া তার পার কাছে পড়ে, ছায়া লম্বাও হয় না। তো মমতার এখন সেইটা দুপুর, কিন্তু তার দলের কাছে এখন অন্ধকার রাত। তো যাই হোক, সিপিএম দেখলো এই সুযোগ মুসলিম ভোট ফিরে পাওয়ার, সুতরাং কাজে নেমে পড়ার প্ল্যান তৈরি করলো সিপিএম। আর কিন্তু শুভেন্দু অধিকারীর অতিমাত্রায় উগ্রপন্থী মেজাজ দেখে একটু চিন্তায় পড়ে গেল সিপিএম। কারণ মুখে যতই লড়াই করে বাঁচতে চাই, বাঁচতে গেলে লড়তে হবে, লড়াই করে বাঁচতে হবে, এইসব বলে আকাশ বাতাস যতই ফাটাক না কেন, লড়াইয়ের সময় গর্তে ঢুকে থাকার অভ্যাস সিপিএমের। আমার সঙ্গে সহমত না হলে গত 15 বছর মমতার আমলের ইতিহাস দেখুন, আর তারও আগে 75-এর জরুরি অবস্থা বা সাদা বাংলায় জরুরি অবস্থা অনেকে নাও বুঝতে পারেন, সেই জন্য বাংলাটা বলছে এমার্জেন্সির কথাটা মনে করুন। কংগ্রেসের বিরোধী নেতারা, কর্মীরা বাইরে নেই কেউ, মানে বিরোধী নেতারা সবাই ভেতরে, এমনকি মাঝারি দলের নেতারাও পর্যন্ত জেলখানা ভরে রেখেছে। কিন্তু সিপিএমের মাত্র একজন নেতা জেলে গিয়েছিলেন সেই 75-এর এমার্জেন্সিতে। তিনি কে? তিনি ডায়মন্ড হারবারের এমপি জ্যোতির্ময় বসু। আর একটা বড় নেতা, মাঝারি নেতা, ছোট নেতা কাউকে পাবেন না। শুভেন্দু অধিকারীর কড়া ডান্ডার ভয় কাটাতে বঙ্গ সিপিএমের কিঞ্চিত ফুঁসে ওঠার ও মুসলিমদের মন জয় করার ঘটনা শুরু হলো বারুইপুর নাবালিকা ধর্ষণ ও হত্যাকাণ্ড থেকে। এখানে দেখুন, ধর্ষিতা মুসলিম, ধর্ষকরা হিন্দু। সিপিএমের উঠে দাঁড়াবার ও মুসলিমদের কাছে টানার একেবারে যাকে বলে মডেল কম্বিনেশন, আদর্শ যোগ। একজন হিন্দু খুন হলো সিপিএমের উন্মত্ত মবের হাতে, ভাঙচুর হলো, পুলিশের গাড়ি পড়ল, রেল লাইন উপড়ে দেয়া হলো, লায়েক আলীকে নামালো সিপিএম। কিন্তু শুভেন্দু অধিকারীর জন্য বারুইপুর প্ল্যানও দানা বাঁধল না। অতঃপর 24শে জুলাই আন্দোলনটাকে টার্গেট করলো সিপিএম। এবারের আন্দোলন ককরোচ আন্দোলন, কলকাতায়। উদ্যোক্তা সিপিএমের যুব ছাত্র বাহিনী। মিছিলে লোক দেবে কে? ওই তো জুম্মাবারে, এই জন্যই তো ডাকা হলো। সুতরাং নমাজ সেরে মিছিল, তা ভিড় হলো, ফাটাফাটি ভিড়। গায়ের ঝাল বেশি করে মেটালো রাজাবাজার, কলাবাগান, মেটে বুরুজের সেকুলাররা। আর সেকুলাররা এই জন্যে কারণ সেকুলার সিপিএমের মিছিলে যারা আছে তারাও সেকুলার। সুতরাং বললে এই এলাকা, মানে যেটা সেকুলার এলাকা বলে কলকাতায় পরিচিত, যেটাকে আবার ফিরাদ হাকিম বলেছিলেন, এদের মধ্যে কয়েকটা এলাকাকে চিহ্নিত করে বলেছিলেন এরা হচ্ছে মিনি পাকিস্তান। আর পাকিস্তান সেকুলার কান্ট্রি, ভারত হচ্ছে হিন্দুত্ববাদী কান্ট্রি। সুতরাং এই সেকুলাররা পুলিশ পেটালো, সাংবাদিক পেটালো, শুভেন্দু নাম ধরে ধরে তাদের একেবারে কুষ্টি, তাদের পুরস্কার দেওয়ার ব্যবস্থা করছে এবং সেসব ঘোষণা বিধানসভায় করছে। এটা গেল আন্দোলনের একটা দিক। আর একদিকে বাংলার বিপ্লবী বুদ্ধিজীবীরা রয়েছেন, তারাও কেন পেছনে থাকবেন? শ্রীলেখা মিত্রের মতো নামী বাম বুদ্ধিজীবীরা, তিনি নায়িকা, অভিনেত্রী, তিনি আবার মোদির, মানে তিনি অন্যদিকে না, তিনি একেবারে মোদির আন্ডার গার্মেন্টস স্কুলে তার অন্ডকোষ ধরে টানাটানি শুরু করলেন, খিস্তি খেউড় করলেন। শুনছি তারা এখন নাকি আবার কেঁদে ভাসাচ্ছে, বলছে দেখি নাই, চোখে চশমা ছিল না। চশমাটা থাকবে কী করে? উনি তো তখন চশমাটা মাথার উপরে রেখেছিলেন, সেটা রোদ চশমা না এই চশমা জানি না। উনি রাস্তা দেখেও হাঁটতে পারছিলেন কি না, হোঁচট খাচ্ছিলেন কি না, সেটাও অবশ্য আমি জানি না। হ্যাঁ, তবে যে যাই বলুক, 24শে জুলাই জুম্মাবারের প্রতিবাদটা কিন্তু সফল। খবর পাচ্ছি মুসলমানরা দলে দলে ভিড় জমাচ্ছে সিপিএমে। বীরভূম থেকে
আমার এক পরিচিত খবর দিলেন, সেখানে বহু এলাকা থেকে এক এক পাড়া থেকে 100-150 ঘর তার তৃণমূল ছেড়ে সিপিএমে চলে যাচ্ছে। কিন্তু তাতে কতটা লাভের কড়ি ঘরে তুলতে পারবে সিপিএম? বিশেষ করে পশ্চিমবাংলায় এখন যেভাবে কমিউনাল রাজনীতি বেড়ে গেছে। শুনুন, আমার বাংলা হিসেব বলে হিন্দুদের বাদ রেখে শুধু সেকুলার ভোট মানে মুসলিম ভোট, সেই ভোটের ওপর ভর করে কেউ পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে পারবে না। কেউ পাল্টা বলতেই পারেন সব হিন্দু তো আর কমিউনাল ওই হিন্দুত্ববাদী নয়, নিশ্চয়ই নয়। তবে কথাটা কি জানেন, কমিউনিস্ট, কংগ্রেস, তৃণমূলীদের সেকুলারিজম দেখে হিন্দুরা ক্রমশই কমিউনাল হয়ে উঠছে। যত দিন যাবে এই সংখ্যা তত বাড়বে। কারণ হিন্দুরা, পশ্চিমবঙ্গের হিন্দুরা, এই যে ইলেকশনটা গেল, কেউ ভাবতে পেরেছিল যে বিজেপি 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতে ক্ষমতায় আসবে? এমনকি আমাদের দিল্লির বড় বড় সমীক্ষক সংস্থা, তারা তো বলেছিল তৃণমূল 200-র উপরে আসন পাবে। আমি কিন্তু বলেছিলাম তার আগেই, ভোটের 1.5 মাস আগে, 2 মাস আগে আমি বলেছিলাম বিজেপি ক্ষমতায় আসছে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। সেইটাই হয়েছে। আর আগামী দিনে বিজেপি যদি খুব বড় রকমের কোনো কিছু না ঘটায়, খারাপ কিছু বিজেপি ঘটাবে না, এটাও আমি নিশ্চিত বিশ্বাস আমার। কিন্তু তবু যদির কথা, কেউ বলতে পারেন যদির কথা নদীতে ফেলে দিন, ফেলে দেব। তবে বলি একটা কথা, যদি কোনো রকম একেবারে খুব বড় কিছু ঘোটালা বিজেপি না করে, দেখুন 15 বছরে দিল্লিতে বিজেপির কোনো ঘোটালা কেউ দেখতে পেয়েছেন? পাননি, আর পাবেনও না। কারণ বিজেপি একটা যে রাজনীতি করে, সেই রাজনীতি হচ্ছে একটা আদর্শগত রাজনীতি। ফাঁপা বুলির আর সেকুলারিজমের নামে চূড়ান্ত কমিউনিজমের রাজনীতি করে না। বিজেপি মুসলমানদের বিরোধী নয়, বিজেপি হিন্দু মুসলিম কাউকে আলাদা সুযোগ দেবে না, সবাইকে এক দৃষ্টিতে দেখে। যার জন্যেই বিজেপির রাজত্বে সেখানে দাঙ্গা বাঁধে না, ধর্মীয় দাঙ্গা। বোঝাতে পারলাম ব্যাপারটা? সুতরাং বিজেপি এখানে ওই 5 বছরের ব্যাটিং করতে আসেনি, বহু বছরের ব্যাটিং করতে এসছে। এবং সিপিএম এবং যারা সেকুলার বলেন নিজেদের, তারা যতই চেষ্টা করুন না কেন, ওই 27% কি 30% মুসলিম ভোটের তার 60%, 70% নিয়ে ক্ষমতায় আসতে পারবেন না। আর ওই যে বললাম, হিন্দুরা এখন ওই 35 বছরের সেকুলারিজম দেখে আর 15 বছরের আলট্রা সেকুলারিজম দেখে বিজেপির হিন্দুরা এখন বুঝতে পেরেছে একটু সেকুলারিজমের পার্ট দূরে রেখে বাঁচার পার্ট নেওয়া যাক। আপাতত আপনাদের কেমন লাগলো এই প্রতিবেদন কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন। ধন্যবাদ।